নমস্কার। থ্রিলার, সাসপেন্স আর রহস্য দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন থ্রিলার বাংলা স্টোরির আরও এক নতুন গল্পে আমি খুশি আপনাদের স্বাগত জানাই। শুরু করার আগে কয়েকটি কথা আপনাদের বলে রাখি। ধূমপান, মাদকদ্রব্য সেবন এবং মাদকদ্রব্যের যথেচ্ছ ব্যবহার স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর। এটি ক্যান্সার সহ আরও বিভিন্ন মারণ রোগের কারণ। তাই এগুলির ব্যবহার অবিলম্বে বন্ধ করুন। আমাদের আজকের নিবেদন সত্যজিৎ অধিকারীর কলমে দ্য ফরবিডেন পুঁথি কেস। কথকের ভূমিকায় আমি খুশি, পরেশের চরিত্রে রৌনক, ইন্দ্রনীল সৌরভ রায়, অর্ক রৌনক, নন্দিনী বর্ষা, মৃণাল তনয়, ফরেন্সিক অফিসার তনয়, ডাক্তার এবং ইনফর্মার এবং কনস্টেবলের ভূমিকায় দিব্যেন্দু, আবহ নির্মাণে দেবদত্ত। তাহলে আর দেরি না করে চলুন শুনে ফেলা যাক আমাদের আজকের নিবেদন দ্য ফরবিডেন পুঁথি কেস। তখন সবে সকাল হয়েছে। কলকাতার নগর জীবন আড়মোড়া ভেঙে তখন সবে জেগে উঠছে। কলেজ স্ট্রিটের বুকে ভোরের আলো ফুটতে এখনো বেশ অনেকখানি বাকি। এমনিতেই শীতের সকাল, তাই কুয়াশা রাস্তার প্রাচীন বইয়ের দোকানগুলোর মুখ লেপে দিয়েছে যেন এক ঝাপসা সাদা কালির চাদরে। কলেজ স্ট্রিটের বিখ্যাত পুঁথিরাম বুক স্টলের সামনে কয়েকটি কাক এই সাত সকালে তাদের নিত্য নৈমিত্তিক ঝগড়া কলহ ছেড়ে দার্শনিকের মতো দোকানটার দিকে চেয়ে চুপ করে বসে রয়েছে। সাধারণত বইয়ের দোকানে তাদের উৎসাহ পাওয়ার কথা নয়, আর নিয়ম ভেঙে এত সাত সকালে দোকানটার দরজাও খোলা আজ। বাইরে থেকে এক ঝলক দেখে দোকানের ভিতরের সমস্ত দৃশ্য দেখা যায় না। আলো অন্ধকারে চোখে মায়াজাল সৃষ্টি হয়, কিন্তু একটু ভালো করে নজর করলে দেখা যায় ভিতরে পুরনো কাগজ ও কালির সাথে মাখামাখি হয়ে আজ মেঝেতে পড়ে আছে দোকানের মালিক পরেশবাবুর দেহ। তার বয়স 70 পার হয়েছে। এত বছরের পুরনো দোকানে পরিচিত কাগজ আর কালির গন্ধ মিশে গেছে রক্তের আষ্টে ঘ্রাণের সঙ্গে। আজ সব চিরাচরিত নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে বৃদ্ধ মালিক শুয়ে রয়েছেন বুকে ছুরি গাঁথা অবস্থায়। এ অঞ্চলের রাস্তার কাকগুলোই বোধহয় এরকম। বিভৎস দৃশ্য দেখে অভ্যস্তই নয়, সেজন্যই তারা তাদের স্বার্থের দাবি জানাতে এখনো সংকোচ বোধ করছে। মেঝেতে পড়ে রয়েছে জমাট বাঁধা রক্ত। তার চারপাশ জুড়ে স্রোতের মতো জমে আছে অজস্র ছেঁড়া পাতা। দেখে মনে হচ্ছে কোনো এক প্রাগৈতিহাসিক দুর্বোধ্য পুঁথি হবে হয়তো। সকাল 7টায় হেয়ার স্ট্রিট থানার ইন্সপেক্টর ইন্দ্রনীল মুখার্জি ঘটনাস্থলে পৌঁছতেই তার চোখ কপালে উঠল। অভিজ্ঞ চোখে তিনি চারপাশ দেখে বুঝলেন এ শুধু খুন নয়, এ এক অদ্ভুত রহস্যজনক বিভৎস ব্যভিচারের চিহ্ন যা ছড়িয়ে রয়েছে চারপাশ জুড়ে। মৃতদেহের চোখ বিস্ফারিত, চোয়াল শক্ত, যেন এক প্রাগৈতিহাসিক আতঙ্কে জমে গেছে সে আঘাতের অনেক আগেই। যেন মৃত্যুর আগে সে এমন কিছু দেখেছে যা দেখার কথা নয়। পুলিশের ফরেন্সিক দলের আলোকসজ্জায় পুঁথিটির পাতায় উঁকি দিল একটি চিহ্ন, রক্তে আঁকা, জ্যামিতি কিন্তু জৈব, যেন সাপ আর একটা নিখুঁত বৃত্তের সংমিশ্রণে বানানো এক বিশেষ নকশা। ইন্দ্রনীলের ওয়াকিটকিতে ভেসে এলো অন্য একজন আগন্তুকের নাম, অর্ক বন্দ্যোপাধ্যায়, প্রাইভেট ডিটেকটিভ। বাইরে থাকা গার্ড এইমাত্র অর্কবাবুর আসার কথা ঘোষণা করল। তিনি এসেছেন কমিশনার অফিসের রেফারেন্সে। ইন্দ্রনীল সঙ্গে সঙ্গে মুখ শক্ত করলেন, কারণ এই ভদ্রলোকটি এসে যাওয়া মাত্রই তার কাজে দখলদারি করবে তা নিশ্চিত। লোকটা নিজেকে ব্যোমকেশ অথবা শার্লক হয়তো মনে করে, আর তাদের মতোই সে নিজেকে যুক্তিবাদী প্রমাণ করতে চায়। আর এই 32 বছর বয়সী যুবকটির যুক্তির সামনে
ইন্দ্রনীল বাবুর 22 বছরের পুলিশের চাকরির অভিজ্ঞতা মাঝে মাঝে বেমালুম মক্কা মেরে যায়, কিন্তু কিচ্ছু করবার থাকে না। রেকমেন্ডেশন আসছে, তাও আবার উপর থেকে। হাসতে হাসতে প্রবেশ করলো অর্ক। এদিক ওদিক একটু চোখ বুলিয়েই ইন্দ্রনীল বাবুর সামনে এসে বলল, সাধারণ খুন তো নয় ইন্সপেক্টর বাবু। অবশ্য খুব সাধারণ হোক বা অসাধারণ, আমার আশাতে যে আপনি বিশেষ খুশি হননি তা বলাই বাহুল্য। অবশ্য ক্ষমা করবেন, আমি নিজের ইচ্ছাতে আসেনি। আমাকে থাক, আর বলতে হবে না, নিজের কাজে লেগে পড়ো। বেশ বেশ বেশ। খুন যে সাধারণ নয় সে ব্যাপারটা ইন্দ্রনীল বাবু আগেই আন্দাজ করেছিলেন। পোস্টমর্টেম রিপোর্ট আসলে অবশ্যই জানাবেন। গম্ভীর হয়ে কথাটা বলল অর্ক। ইন্দ্রনীল জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। এই রাস্তায় শতাব্দীর সহস্র জ্ঞান অকাতরে ঘুমায় বইয়ের আকারে। ভদ্রলোকের দোকানটা বিখ্যাত ছিল পুরনো সমস্ত রকমের ঐতিহাসিক বই এবং দুষ্প্রাপ্য পুঁথির বিক্রয়শালা হিসেবে। যে জ্ঞান তিনি এতকাল বেঁচে এসেছেন, সেই জ্ঞানের কোনটা তাহলে আজ এত ভয়ঙ্কর হয়ে ওরই উপর আঘাত আনল? অর্কর চোখ পড়ল পুঁথিটির উপর। পাতাগুলো খুব পুরনো, কিন্তু সেখানে লেখার কালি যেন নতুন বলে মনে হচ্ছে তার। সংস্কৃত শ্লোক, আর তার নিচে বাংলায় টিকা লেখা। শিরোনামের পাতাটা ছেঁড়া। ইন্দ্রনীল গ্লাভস পরে সাবধানে সেটার পাতা উল্টালেন। তারপর কিচ্ছু না পেয়ে রেখে দেওয়ার সময় অর্ক সেটা হাতে তুলে নিল। খুব সহজেই তার চোখে পড়ল একটি পাতা বিশেষভাবে ভাঁজ করা, আর তার ভিতরে রক্তের ছাপে বিশেষ একটি জ্যামিতিক চিহ্ন আঁকা। সেই আঁকার মধ্যে যেটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে তা হলো একটি সাপ তার নিজের লেজ নিজেই গিলছে, আর তার চারপাশে 7টা বিন্দু। অর্ক মৃদু কণ্ঠে উত্তর দিল, রক্তটা শুকোয়নি, তার মানে খুনের পর এটা আঁকা। কি যেন ভাবতে ভাবতে অর্ক পুঁথিটা উল্টাতে উল্টাতে বলল, রক্তের এই চিহ্ন আঁকার সময় খুনি এখানে ছিল এবং নিরাপদ বোধ করছিল। তার মনে কোনো ভয় ছিল না যে কেউ তাকে দেখে ফেলবে। অথবা অথবা চিহ্নটা আঁকার জন্যেই সে এসেছিল। খুনটা মূল লক্ষণ নয়, এখানে বার্তা দেওয়াটাই আসল। কিসের বার্তা? বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলেন ইন্দ্রনীল বাবু। অর্ক শেষ পাতাটা দেখালো ইন্দ্রনীল বাবুকে, যেখানে বাংলায় টিকা করে লেখা, প্রথম পত্র, দর্শন। যে দেখে তার ভবিতব্য নির্ধারিত হয়ে যায়। আচ্ছা, এনার পরিবারের লোকেদের জানানো হয়েছে? অর্কর কথায় শুধু দীর্ঘশ্বাস ফেললেন ইন্দ্রনীল বাবু। পরিবারে বিশেষ কেউ ছিল না, অন্তত নিজের বলতে কেউ নেই। বিয়ে করেননি, সারা জীবন এই সমস্ত বইপত্র নিয়েই ছিলেন, আর এখন এই অবস্থা হলো। অনুসন্ধান চালাতে চালাতে দোকানের পিছনের একটা গোডাউন ঘরে পরেশবাবুর ডায়েরিতে নামটা পাওয়া গেল। কাল নাগিনীর সংহিতা, চক্রবর্তী অ্যান্ড সন্স, 1895। টিকাকার শ্রীযুক্ত নীলমণি চক্রবর্তী। ইন্দ্রনীলবাবু তৎক্ষণাৎ খোঁজ নিয়েই ওর চেহারা ফ্যাকাশে হয়ে গেল। অর্ক প্রশ্ন করল, কি? এই বইটা সরকারিভাবে নিষিদ্ধ তালিকায় আছে, সেন্সর বোর্ডের ব্ল্যাক লিস্টে 1952 সাল থেকেই আছে, এবং এটাই প্রথম নয়। 1946, 1971, 1998 এই বইয়ের কপি যার কাছেই ছিল তারাই রহস্যজনক মৃত্যু হয়েছে। লালবাজারে অনেক ফাইলে এর উল্লেখ আছে, সবই অনিষ্পন্ন মামলা হিসেবে। ব্যাপারটা আমাদের ডিপার্টমেন্টে থিসিস হিসেবে পড়ানো হয়। মৃত্যুর প্যাটার্ন? আচ্ছা, ফাইলগুলো দেখতে পারবো? আপনি প্রাইভেট ডিটেকটিভ, আমি পুলিশ। এই তথ্য শেয়ার করার আগে আপনার বিশ্বাসের ব্যাপারে আমার নিশ্চিত হওয়া দরকার। আপনি কি বিশ্বাস করেন এই ঘটনা অতি প্রাকৃত নাকি যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায়? ইন্দ্রনীলবাবু ঠোঁট কামড়ে কথাগুলো বললেন। অর্ক পুঁথির দিকে আরও একবার তাকালো, কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, আমি বিশ্বাস করি মানুষই সবচেয়ে ভয়ঙ্কর অতি প্রাকৃত শক্তির স্রষ্টা। এবার আমাকে ফাইলগুলো দেওয়ার ব্যবস্থা করুন।
1946 সালের আগস্ট মাস। দাঙ্গায় কলকাতা তখন উত্তাল। সম্প্রতি প্রায় 1100 ঘন্টা পুলিশ হ্যারিসন রোডে গুলি চালিয়ে রেকর্ড তৈরি করেছে। দাঙ্গাকারী জনতা ছত্রভঙ্গ হয়ে গেছে এবং বউবাজার সেন্টে হিন্দুদের সাথে লোয়ার সার্কুলার রোড থেকে আসা মুসলমানদের সঙ্গে লড়াই শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সরদার মল লেনের এক গোপন ঘুপচি পাঠাগারে 3 জন মানুষ, তার মধ্যে এক তরুণ গবেষক, এক বয়স্ক সংস্কৃত পণ্ডিত আর এক ব্রিটিশ সাহেব সংগ্রহকারী বসে আলোচনা করছে, তাও আবার বাতি নিভিয়ে এবং ভীষণ গোপনে। তাদের সামনে কাল নাগিনী সংহিতার প্রথম মুদ্রিত কপি রাখা রয়েছে। টেবিলের মোমবাতির আলোয় পাতাগুলো থেকে যেন এক অদ্ভুত অজানা রহস্যময়তা বিকীর্ণ হচ্ছিল। গবেষকটি পড়ছিল উচ্চ স্বরে, অর্থাৎ যে নিজের ভবিষ্যৎ মৃত্যু দেখে সে নিজেরই সত্যিকারের ছায়া দেখে। হঠাৎ তিনি থামলেন, তার চোখ বিস্ফারিত হয়ে গেল, মোমবাতি নিভে গেল ঝট করে, অন্ধকারে একটা কাতর চিৎকার শোনা গেল, তারপর একেবারে সমস্ত কিছু নিঃশব্দ। সকালে 3 জনকেই পাওয়া গেল ঘরের ভিতর, দরজা ভিতর থেকে বন্ধ। কারো শারীরিক আঘাতের কোনো চিহ্ন মাত্র নেই। প্রত্যেকের মুখে একই ধরনের আতঙ্কিত ভঙ্গি, আর প্রত্যেকেরই হাতের নখে সেই একই জ্যামিতিক চিহ্ন কাটা রয়েছে। আর প্রত্যেকের মৃতদেহ জমাট বেঁধে যেন পাথর হয়ে গেছে। মামলা চাপা পড়ে গেল তখন দেশভাগের অরাজকতায়। সেদিন রাতে নিজের ঘরে রাত 2:30টার সময় অর্ক ফাইলটা বন্ধ করে নিজের মনেই বলল, 1946-এ MLA রায় ছিলেন তদন্তকারী অফিসার। তার নোট অনুযায়ী মৃত্যুর কারণ হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়ে মৃত্যু, মানে হার্ট অ্যাটাক। আর কারণ হিসাবে সম্ভাব্য গ্রুপ সাইকোসিস বা বিষ প্রয়োগ, সঙ্গে পুঁথিটা আত্মসাৎ। আচ্ছা, তাহলে পুঁথিটা আত্মসাৎ হয়ে কার দখলে গেল? পরের দিন বেলা 10টার সময় ইন্দ্রনীলের অফিসে হাজির হলেন এক মহিলা, নন্দিনী বসু, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলার গুপ্ত পুঁথি এবং উপনিবেশ বিরোধী মনস্তত্ত্ব বিষয়ের বিখ্যাত গবেষক তথা থিসিস লেখিকা। সঙ্গে জেনেভা থেকে মনস্তত্ত্ব বিজ্ঞানে পড়াশোনা করে বিশেষ ডিগ্রিধারী। তিনি পরেশবাবুর মৃত্যু সংবাদের বিবরণ কাগজে দেখেই শিহরিত নয়, বরং কৌতূহলী হয়েই এসেছেন ব্যাপারটা নিয়ে জানতে। মহিলা যে বিশেষ রুচিশীল এবং সোজাসাপটা স্বভাবের তা তার হাবভাবে বেশ প্রকাশ পায়, এবং নিজের গরজেই যে থানায় এসেছেন সেটা প্রকাশ করেই দিলেন অচিরেই। ইন্দ্রনীল বাবুর সামনের চেয়ারটা নিজের দিকে টেনে নিয়ে বসে পড়লেন ভদ্রমহিলা। বললেন, শুনলাম ঘটনাটার সাথে কাল নাগিনী সংহিতা জড়িত। ওই বই একসময় আমারই গবেষণার বিষয় ছিল এবং ভদ্রলোকের কাছে আমার যাতায়াত ছিল। আমি শেষবার যখন ওই বই নিয়ে ওনার কাছে নোট নিতে গিয়েছিলাম, তখন ভদ্রলোক আমাকে সতর্ক করে বলেছিলেন, এই পুঁথি জীবন্ত, পড়তে পড়তে মানুষ নিজের মৃত্যুর ভবিষ্যৎ দ্রষ্টা হয়ে ওঠে। শুধু দৃশ্য নয়, সময়, স্থান, পদ্ধতি সব জেনে যায়। তুমি এত অল্প বয়সে এই বই নিয়ে বিশেষ ঘাঁটাঘাঁটি করো না। ইন্দ্রনীল বাবু এমনিতে যেমন স্বভাবেরই হন, বুদ্ধির পরিধি তার খুব একটা প্রশস্ত নয়। একরকম বাধ্য হয়েই মহিলাটিকে অপেক্ষা করতে বলে খবর দিলেন প্রাইভেট ডিটেকটিভ অর্ক বন্দ্যোপাধ্যায়কে। অর্ক তখন ব্ল্যাক কফির কাপ হাতে তার ওয়েলিংটনের ছোট একতলা ঘরের ছাদে দাঁড়িয়ে রাস্তার ব্যস্ত জনজীবনের দিকে তাকিয়ে আকাশ পাতাল ভাবনায় ডুবে গেছিল। ইন্দ্রনীল বাবুর ফোনটা কেটেই তড়ি ঘড়ি নিজের বাইকটা বের করে হেয়ার স্ট্রিটের উদ্দেশ্যে রওনা দেয়। পৌঁছতে অবশ্য বিশেষ সময় লাগে না, কিন্তু মহিলা যে ততক্ষণ অপেক্ষা করছিলেন এটাই ভাগ্যের।
তাড়াহুড়ো করে অফিসে ঢুকে মহিলার পাশের চেয়ারটিতে ধপ করে বসে পড়লেন অর্ক। জিজ্ঞাসা করলেন, আপনি যা বললেন নন্দিনী দেবী, তাতে একটা কথা স্পষ্ট, অর্থাৎ খুনি যদি পুঁথিটার বিষয়ে জানে, তাহলে তার পক্ষে একটা আধ্যাত্মিক ভাওতার এলিবাই তৈরি করে তদন্তকে বিপথে চালনা করা খুব একটা কঠিন কাজ নয়, তাই তো? আমি কিন্তু একবারও সেটা বলিনি। সেটা বিচার করা আপনাদের দায়িত্ব। আমি শুধু হাইলাইট করতে চেয়েছি যে উনি কিন্তু একটা আধ্যাত্মিক অতি প্রাকৃতিক বিষয়ের ব্যাপারে আমাকে অন্তত সচেতন করে গিয়েছিলেন, এবং একজন দায়িত্ববান নাগরিক হিসেবে পুলিশের তদন্তে সাহায্য করা আমার কর্তব্য বলে মনে করেছি। তাই আমি এসে আপনাদের এখন কথাগুলো বলে গেলাম। ওনার সাথে আমার পরিচয় যথেষ্ট ছিল, তাই আমিও চাইবো ওনার মৃত্যুর রহস্যের একটা কিনারা হোক। আচ্ছা, আপনি আর কিছু জানেন ওনার সম্বন্ধে? এর বেশি বিশেষ কিছুই না। আচ্ছা, নমস্কার, এখন চলি, অনেকটা দেরি হয়ে গেল, আমার ইউনিভার্সিটিতে কিছু কাজ আছে। অর্ক শেষ প্রশ্নের উত্তরে নন্দিনী দেবীর বিদায় জানানোর ভঙ্গিতে ওর চোখে মুখে যেন একটা অস্বস্তিকর উজ্জ্বলতা লক্ষ্য করল অর্ক। যদিও মহিলাকে জোর করে আটকে রাখার কোনো কারণ আপাতত নেই। উনি নিজের ইচ্ছায় এসেছিলেন এবং সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই চলেও গেলেন। মহিলা চলে যাওয়ার পর ইন্দ্রনীল বাবুর চেম্বার সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর ইন্দ্রনীল বাবু বললেন, তার মানে আপনি বলতে চাইছেন এই পুঁথি একটা সাইকিক ভাইরাস, তাই তো? সাইকিক ভাইরাস? বাহ, শব্দটা খুব ভালো ব্যবহার করলেন। ঠিক বলেছেন, সাইকিক ভাইরাসই বটে। অর্থাৎ একটা বদ্ধ মূল ধারণা বা চেতনা, যা খুব দ্রুত ছড়ায় এবং মানুষের অজান্তেই মানুষকে প্রভাবিত করে খ্যাতির বিপরীতে থেকে। সঙ্গে তার যুক্তি সারাই আচরণ বদলে দেয়। একদম ঠিক। আমাদের ভিকটিম যথেষ্ট পড়াশোনা জানা বিজ্ঞ লোক ছিলেন। তিনিও শেষ পর্যন্ত কিনা এমন অতি প্রাকৃত জিনিসে বিশ্বাস করতে শুরু করেছিলেন। অন্তত এই মহিলার কথা ধরে নিলে তাই তো বোঝা যায়। ভাবনা, বিশ্বাস, ভয় এবং ধারণা, এই বিষয়গুলো মনস্তত্ত্বের খুব জটিল একটা বিষয় ইন্দ্রনীলবাবু। ইন্দ্রনীল বাবু মাথা নাড়লেন। পকেট থেকে সিগারেটের বাক্সটা টেবিলে রেখে একটা নিজে ধরিয়ে ধোঁয়া ছাড়লেন। তারপর বললেন, সব থেকে অবাক করছে সেটা হচ্ছে আজকের দিনেও দোকানটাতে কোনো সিসি ক্যামেরা ছিল না। ওই জায়গায় আশেপাশেও কিছু পাওয়া যায় না। এই কথার কোনো উত্তর না দিয়ে অর্ক বাক্স থেকে একটা সিগারেট জ্বালিয়ে ধোঁয়া ছাড়তে লাগলো। দ্বিতীয় মৃত্যু এলো 24 ঘন্টার মধ্যেই। বেলঘড়িয়ার বহু পুরনো চিরন্তনী প্রেসের মালিক গিরিজা প্রসাদ সাহার দেহ পাওয়া গেল তার টাইপ সেটিং মেশিনের পাশে রাখা তার সেগুন কাঠের বসার চেয়ারে। মৃতদেহের গলায় বাঁধা প্রেসেরই কালি মোছার একটা ফিতা। দেহটা পরদিন পাওয়া গেল একেবারে একই সময়, অর্থাৎ সকালবেলা। মৃত্যুর কারণ শ্বাসরোধ। আশ্চর্যের ব্যাপার, চারপাশে কোনো সংঘাতের কোনো চিহ্ন মাত্র নেই। টেবিলে গিরিজা প্রসাদের নিজের হাতে লেখা একটা নোট পাওয়া গেল। ওরা আমায় ধরেছে, কাল লাগিনে আমায় ক্ষমা করবে না। পাশেই ফ্লোরে এবার রক্তের চিহ্ন নয়, বরং কালি দিয়ে আঁকা সেই একই প্রতীক, সর্পবৃত্ত। তবে এবার 7টি বিন্দুর বদলে 5টি। খবর পেয়ে পড়ি মুড়ি করে পৌঁছলেন অর্ক এবং জিনিসপত্র খুঁজতে খুঁজতে মেশিনের নিচে একটা ছিঁড়া কাগজের টুকরো পেলেন তিনি। সেখানে টাইপ করা ছিল দ্বিতীয় পত্র, শব্দ, যে শুনে তার কণ্ঠরোধ হয়। জিনিসটার ছবি তুলে হোয়াটসঅ্যাপে নন্দিনী দেবীকে পাঠাতে কিছুক্ষণ পরেই নন্দিনী দেবী নিশ্চিত করলেন এটা একটা পুঁথিরই লাইন। এখানকার তদন্তকারী অফিসার সম্রাট ভাগ্য করে ইন্দ্রনীল বাবুর জুনিয়র, তাই তদন্ত একরকম ইন্দ্রনীল বাবুর তত্ত্বাবধানেই রইল। সব কিছু দেখে শুনে ইন্দ্রনীল বাবু চিন্তিত সুরে বললেন, দুজনেরই মৃত্যু হয়েছে একই প্যাটার্নে। পরেশবাবু কিছু একটা দেখেছিলেন, মানে দর্শন, আর গিরিজা প্রসাদ শব্দের কাজ করতেন, মানে
শব্দ। তাহলে এর পরেরটা কি? তাহলে পরের শব্দটা কি স্পর্শ? প্রথম মৃত্যুর পোস্টমর্টেম রিপোর্ট এলো এবং রিপোর্ট এলো একটু বেলার দিকে। রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে লেখা রয়েছে ফরেন্সিক ডাক্তারের যা অনুমান ছিল তা সঠিক, অর্থাৎ মৃত্যু হয়েছে ছুরির আঘাতে নয় বরং ভয়ে। তবে এই দেহটা দেখে ফরেন্সিক ডাক্তার বলেছেন মৃত ব্যক্তি হয়তো নিজেই নিজের গলায় ফাঁস লাগিয়েছে এবং সম্ভবত কোইন্সিডেন্সে গলার প্রেশার পয়েন্টে চাপ পড়েই তার মৃত্যু হয়েছে। দুপুরের দিকে ইন্দ্রনীল বাবুর অফিসে অর্ক নোটিশ বোর্ডে নন্দিনী দেবীর নোট থেকে পাওয়া কিছু গুরুত্বপূর্ণ পুঁথির অনুবাদ করা অংশগুলো পিন করছিল। টেবিলে একটা চাপড় মেরে ইন্দ্রনীল বাবু বললেন, শালা, একটা ক্লু পর্যন্ত ছাড়ছে না খুনি। একটা ফিঙ্গারপ্রিন্ট বা জুতোর দাগ পর্যন্ত কোথাও নেই। কি করে বুঝবো বলুন তো? সব থেকে বড় কথা, ডিপার্টমেন্টকে কে বোঝাবে, কি করেই বা বোঝাবে? আমাকেও তো ওপর মহলে জবাবদিহি করতে হয়। একটাও যদি ক্লু না পাই তাহলে কোন দিক থেকে কিভাবে এগোবো বলুন তো? আমিও বিশ্বাস করতে বাধ্য হচ্ছি যে এটা কোনো মেন মেড কেস নয়। অর্ক নিজের কাজ চালিয়ে যেতে যেতেই বলল, আচ্ছা, এমন কতগুলো কেস এই দেশ তথা বিশ্বের ইতিহাসে আছে বলুন তো, যাতে খুনি ভয়ঙ্কর ধুরন্ধতার পরিচয় দিয়েছে? আর নিজেদের ব্যর্থতায় আমরা খুনিকে যদি শনাক্ত করতে না পারি তাহলে সেটা অতিপ্রাকৃত বলে দায় ঝেড়ে ফেলতে আমরা পারি না। এখানে দেখুন, মহিলার পাঠানো তথ্য অনুযায়ী স্পষ্ট বোঝা যাচ্ছে যে 7টি পত্র বা অধ্যায় আছে ওই পুঁথির, যেমন দর্শন, শব্দ, স্পর্শ, রস, গন্ধ, চিন্তন এবং সপ্তম সমর্পণ। এটা কোনো ধর্মগ্রন্থ নয়, এটা একটা ডার্ক ম্যানুয়াল, মৃত্যুকে পর্যায়ক্রমে বরণ করার ম্যানুয়াল। কিন্তু খুনি এটাকে উল্টোভাবে ব্যবহার করছে। আমার মনে হয় সে শিকারকে মানসিকভাবে এই পর্যায়ে পৌঁছে দিয়ে শেষমেশ হত্যা করছে। কিন্তু কেন? মোটিভ, উদ্দেশ্যটা কি? আপনারা গোয়েন্দারা তো সব তিলকে তাল করেন। তিলকে তাল করছি না, অন্তত নিজের দায়িত্বটা পালন করার চেষ্টা করছি এবং আপনিও সেটাই করুন। সত্যিটা যদি মেনে নেন তাহলে অন্তত ভবিষ্যতে যে খুনগুলো হতে চলেছে সেগুলো আটকানোর অন্তত একটা চেষ্টা করা যাবে। আমি মানছি যে এখনো আমরা পুরোপুরিভাবে অন্ধকারে, কিন্তু আলোর দেখা পাওয়া যেতে পারে খুব শীঘ্রই। আর আপনার কথা মতো অন্য উদ্দেশ্য অবশ্যই আছে। 1946 সালের ঘটনায় 3 জন মারা গিয়েছিল, ওরা সবাই ওই পুঁথি পড়ছিল। কোন পুঁথিটা, কে নিল সেটা? কেন, পুঁথি তো পাওয়া গিয়েছিল টেবিলে। উফ, আপনি বড্ড সাধারণভাবে চিন্তা করছেন। পুলিশের হাতে যেটা পড়েছে সেটা অসম্পূর্ণ, সেটা ইচ্ছে করেই খুনি ওখানে রেখে গেছে, আর আসল মাল মশলা সে অনেক আগেই গায়েব করে দিয়েছে। আর ওটার একটা কপি আছে, আপনি ভাবছেন কি করে? যদি একটা কপি থাকতো তাহলে এনাদের কাছে কি করে এলো সেটা? আর এটাও বুঝতে হবে যে সেই সময় কলকাতায় অনেক রকম কাল্ট বা বিকৃতভাবে গুপ্ত ধর্মচর্চা করার সংস্থা বিদ্যমান ছিল। হঠাৎ এর মাঝখানে অর্কর ফোনটা আবার বেজে উঠল। কল করেছেন নন্দিনী বসু। হ্যালো, একজন আছেন অর্কবাবু, মৃণাল সেনগুপ্ত, কলকাতার সবচেয়ে বড় প্রাইভেট পুঁথির সংগ্রাহক। তিনি কাল নাগিনী নিয়ে গবেষণা করেছিলেন বলে গোপনে শুনেছিলাম অনেক আগে, কিন্তু তিনি নিজে কখনো প্রকাশ করেননি। একবার আমি যোগাযোগ করতে চেয়ে বিফল হয়েছিলাম। তার কোনো ঠিকানা জানা আছে আপনার? নর্থ কলকাতায় বাড়ি, আমার কাছে নোট করা আছে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করছি। মুহূর্তে অর্ক এবং ইন্দ্রনীল বাবুর মধ্যে চোখে চোখে ইশারা খেলে গেল। প্রায় 15 মিনিট পর নন্দিনী দেবীর মেসেজ এলো। সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে ওরা বেরিয়ে পড়লেন রাস্তায়। মৃণাল সেনগুপ্তের ঠিকানা নর্থ কলকাতার জোড়াসাঁকো অঞ্চলের একটি বনেদি বাড়ির 2য় তলা। বেলা 3টের দিকে পুলিশের গাড়ি এসে দাঁড়ালো জোড়াসাঁকোর নির্দিষ্ট বাড়িটার বাইরের বড় রাস্তার উপরে। ঠিকানা মিলিয়ে উপরে উঠে দেখা গেল জানালা খোলা। জানলা দিয়ে উঁকি দিতে বই আর পাণ্ডুলিপির স্তূপের মাঝে ঘরটির শ্বাস প্রায় রুদ্ধ হয়ে যাওয়ার অবস্থা বলেই দেখা গেল।
বেল বাজাতে নিজেই এসে দরজা খুললেন ষাটোর্ধ্ব খড়গতুল্য চেহারার এক পুরুষ, মৃণালবাবু। চশমার পিছনে তার চোখ দুটি অতি ক্ষীণ এবং কৌতূহলবিহীন। ওদের দেখে তার কণ্ঠে অবজ্ঞা খেলে গেল। দীর্ঘশ্বাস ফেলে ভদ্রলোক বললেন, পুলিশ আবার 98 পরে ভেবেছিলাম নিষ্কৃতি পেয়েছি। কিন্তু ভদ্রলোকের কথায় কোনো রকম তাল না দিয়ে অর্ক সরাসরি নিজের পরিচয় দিয়ে বলল, নমস্কার, আমি অর্ক বন্দ্যোপাধ্যায়, আর ইনি হেয়ার স্ট্রেট থানার বড়বাবু ইন্দ্রনীল মুখার্জি। আমি ওনার সহায়ক। আমরা আপনার ঘরটাকে একটু পর্যবেক্ষণ করব আর আপনার সাথে কিছু জরুরি বিষয়ে কথা বলতে চাই। বলে কোনো রকম ভদ্রতা না দেখিয়ে ওরা ভেতরে ঢুকে পড়ল। অর্ক ঘরটাকে পর্যবেক্ষণ করছিল ভালো মতন। সেলফগুলো বিষয়ভিত্তিক, তন্ত্র, জ্যোতিষ, রাজনৈতিক এবং ইতিহাস দিয়ে সাজানো। আর স্বাভাবিকভাবেই কাল নাগিনী সংহিতা নামের কোনো জিনিস সেখানে নেই। ওই পুঁথিটার বিষয়ে জানতে চান? অস্তিত্বহীন গ্রন্থ, উইকেন্ড ম্যাগাজিনের গল্প। আর কি শুনবেন? 1946 সালে 3 গবেষকের মৃত্যু হয়েছিল। সেই সময় অনেক কিছুই হয়েছিল, দাঙ্গা, দুর্ভিক্ষ। আপনার সংগ্রহে নরসিংহ চক্রবর্তীর অপ্রকাশিত রচনাবলী আছে না? অস্বীকার করতে পারবেন না, কারণ আমাদের কাছে খবর আছে। আর এই নরসিংহ চক্রবর্তী নীলমণি চক্রবর্তীর ভাইপো, অর্থাৎ কালনাগিনীর প্রথম টিকাকার। ঠিক বললাম তো? ইন্দ্রনীল বাবুর কথায় এবার মৃণাল বাবুর মুখের মাংসপেশি শক্ত হয়ে গেল। আর ঠিক তখনই অর্কর নজর পড়ল এক বিশেষ বইয়ের শাড়িতে। একই রকমের বাঁধাই করা, কিন্তু একটু কায়দা করে তাকে সাজানো রয়েছে। সেইবার সেদিকে এগিয়ে গেল। মৃণাল বাবু বাধা দিতে গেলেন, কিন্তু ইন্দ্রনীল ওনাকে আটকে দাঁড়ালেন। অর্ক বইগুলোর পিছনের দেওয়ালে হাত দিয়ে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা সেলফ নিঃশব্দে পাশে সরে গেল। আর সঙ্গে সঙ্গে মৃণালবাবুর মুখ একেবারে রক্তশূন্য হয়ে সাদা হয়ে দাঁড়ালো। সেই সেলফ খুলে একটা দেয়াল উন্মুক্ত হলো। তার ওপার থেকে লম্বা খাড়াই সিঁড়ি নেমে গেছে ভূগর্ভে। কষ্ট করে নেমে মোবাইলের আলো জ্বালাতেই চোখ ধাঁধিয়ে গেল। গোটা কক্ষটাই একটা লাইব্রেরি, কিন্তু প্রচলিত কোনো বই সেখানে নেই। কাচের আলমারির ভেতরে থরে থরে রক্ষিত পাণ্ডুলিপিগুলো দেখে ওদের নিঃশ্বাস আটকে গেল। তারই মধ্যে একটা পেডেস্টালে কাচের শোকেসের ভিতর পড়েছিল কাল নাগিনী সংহিতা। কিন্তু সেটি ছাপা বই নয়, হাতে লেখা পুঁথি। পাতাগুলো কালের নিয়মে ভঙ্গুর হয়ে পড়েছে। মৃণাল পিছনে তাকিয়ে গম্ভীর হয়ে বললেন, এটাই আসল। 1895 সালে ছাপা হওয়া কপিটা নকল ছিল, ওতে ভুল টিকা ছিল। এই আসল পুঁথি। তাহলে খুনগুলো? ইন্দ্রনীল বাবুর কথার মাঝখানে মৃণাল বাবু বললেন, কেউ না কেউ আজ এত বছর পর আবার এটার সন্ধান করছে, কিন্তু সে যাদেরকে টার্গেট করেছে তারা সবাই নকল পুঁথিকে আসল পুঁথি হিসাবে সঙ্গে রেখেছিল। আপনি জানেন সেই মানুষটাকে? অর্ক সরাসরি জিজ্ঞাসা করল। মৃণাল বাবু এবার দীর্ঘশ্বাস ফেললেন। জানলে আজ বেঁচে থাকতাম না। সাবধানে থাকবেন, আর ভুলেও পালাবার চেষ্টা করবেন না। তাহলে আপনার অবস্থা যে খুব একটা ভালো হবে সেটা বলা যায় না। চলুন ইন্দ্রনীল বাবু। বলে ওরা দুজন বেরিয়ে এলো সেখান থেকে। সেই রাতে শোভাবাজারের এক পুরনো বিখ্যাত আমলার বিভাজিত ঐতিহাসিক বাড়ির 3য় তলার দক্ষিণাংশের মালিক বিমলেন্দু রায় গভীর রাত পর্যন্ত মদের গ্লাস আর বিলিতি মিউজিক নিয়ে আমোদ প্রমোদে ব্যস্ত ছিলেন। ভোর 3টের সময় বাড়ির চাকর জানালা দিয়ে দেখেছিল বিমলেন্দুবাবু পড়ার টেবিলে মাথা রেখে ঘুমোচ্ছেন। কিন্তু এত বছরের নিয়মে ব্যতিক্রম ঘটিয়ে সকালে বহুবার দরজায় কড়া নাড়া সত্ত্বেও
ভেতর থেকে বন্ধ দরজায় সাড়া না পেয়ে চাকর খবর দেয় পুলিশে। বেলা 9:30 নাগাদ শোভাবাজার থানার পুলিশ এসে দরজা খোলে। বিমলেন্দু রায় চেয়ারে হেলান দিয়ে টেবিলে মুখ গুঁজে এমনভাবে পড়েছিলেন দেখে মনে হচ্ছিল ঘুমোচ্ছেন, কিন্তু স্পর্শ করতেই দেখা গেল দেহটা কাঠের মতো শক্ত হয়ে গেছে। মৃত্যু কয়েক ঘন্টা আগেই হয়েছে। চোখ দুটো খোলা, কিন্তু চোখের মণি দুটো কালো এক অদ্ভুত তরলে ডুবে আছে। দেখে মনে হয় আগেকার দিনের দোয়াতের কালি। অবশ্য দেখা গেল মাথার পাশে একটা ছোট দোয়াত উল্টে পড়ে আছে, কিন্তু শরীর বা হাতের কালির কোনো ছোপ নেই। কিভাবে কালি শুধু চোখে ঢুকলো তার ব্যাখ্যা কোনো মতেই পাওয়া গেল না। ঘরের অবস্থান একেবারে অপরিবর্তিত। জানালার গ্রিল অটুট, দরজার তালা ভেতর থেকে বন্ধ। স্থানীয় পুলিশ হতবাক হয়ে আগের কেসগুলোর সাথে কোনো যোগসূত্র থাকতে পারে ভেবে ইন্দ্রনীল বাবুকে খবর দিলেন এবং ইন্দ্রনীল বাবু অর্ককে ডাকলেন। অর্ক ঘরে ঢুকে প্রথমে দেখল টেবিলের বইগুলো। সেগুলো একেবারেই পাতি সাধারণ সাহিত্য, কিন্তু টেবিলের নিচে একটা আলগা পালিশ করা ফ্লোর বোর্ডের নিচে একটা গোপন কম্পার্টমেন্ট খুলতেই বেরিয়ে এলো একখণ্ড ছাপা বই, 1895 সংস্করণ। খোলা পাতায় 3য় অধ্যায় লেখা, স্পর্শং য স্পর্শতি অদৃশ্যম স অন্ধ ভবতি, অর্থাৎ স্পর্শ, যে অদৃশ্যকে স্পর্শ করে সে অন্ধ হয়ে যায়। আর পাতার পাশে আবারও সেই চিহ্ন, সর্পবৃত্ত, এবার বিন্দু 3টি। বিমলেন্দু রায়ের চোখ থেকে কালি নমুনা নিয়ে পরীক্ষা শুরু হলো। অর্ক এবং ইন্দ্রনীল বাড়ির বাকি বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করলেন। একমাত্র সন্দেহজনক তথ্য পাওয়া গেল চাকরের থেকে। বিমলেন্দু বাবুর সাথে দেখা করতে নাকি সন্ধ্যায় একজন দর্শনার্থী এসেছিলেন। চাকর লোকটাকে দেখেনি, তবে কেউ একজন এসেছিল এটা সে জানত। তার অদ্ভুত মনে হয়েছে, কারণ অন্যদিন বাড়িতে কেউ আসলে সেই দরজা খুলে দেয়, কিন্তু এই ভদ্রলোকটিকে তার বাবু নিজেই দরজা খুলে ঘরে নিয়ে এসেছিলেন। পাশের বাড়ির প্রতিবেশী এক বৃদ্ধা বললেন, একজন মানুষ এসেছিল লম্বা একটা কোট পরে। মাথায় টুপি থাকায় আর বাড়ির সামনের আলোটা খারাপ হয়ে যাওয়ায় তার মুখ তিনি দেখতে পাননি। হাতে আবার সন্ধ্যায় তার ছাতাও ছিল, যদিও বৃষ্টির নামগন্ধ কোথাও ছিল না, কিন্তু তাও হাতের ছাতাটা দেখেছিলেন। ফরেন্সিক ডাক্তার ভাদুড়ির কাছ থেকে জানা গেল মৃতের রেটিনার পিছনে মাইক্রোস্কোপিক স্ক্র্যাচের চিহ্ন পাওয়া যাচ্ছে, যেন খুব সূক্ষ্ম কিছু দিয়ে খোঁচা দেওয়া হয়েছে। ইন্দ্রনীল বাবুর অফিসে বসে অর্কর মাথায় তখন একটাই শব্দ ঘুরছে, স্পর্শ। শুধু হাত দিয়ে নয়, চোখ দিয়ে স্পর্শ করাকেও বোঝাতে পারে। যে সত্য দেখবে তাকে অন্ধ করে দেওয়া যেতে পারে, অন্তত পুঁথির কথায় তো তাই মনে হচ্ছে। কিন্তু সত্যটা কি? অর্ক নিজেকেই করল প্রশ্নটা। হঠাৎ অর্কর মনে পড়ে গেল নন্দিনী দেবীর কথা। সে আজকে আসেনি, তার আসার কথা ছিল, কিন্তু ফোন এখনো বন্ধ। এদিকে ইন্দ্রনীল বাবু ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন এই ভেবে যে তার সুন্দরবনে বাঘেদের রাজ্যে ট্রান্সফার হওয়ার আর বেশি বোধহয় বাকি নেই। আর একটাও যদি এরকম অপঘাত ঘটে, তবে তার কলকাতা থেকে রাজ্যপাট ঘটাতে যে খুব একটা বেশি সময় লাগবে না, সে বিষয়ে তিনি একরকম নিশ্চিত। এমন অন্ধকারের মধ্যেই অর্কর ফোন বাজল। পরিচিত কলটা রিসিভ করার সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে ভেসে এলো একটা অল্প বয়সী ছোকরার কণ্ঠস্বর। স্যার, প্রিন্সেপ ঘাটের কাছে একটা মোটর বাইকের হেলমেট পাওয়া গেছে। ভিতরে নন্দিনী বসু নামের একটা আই কার্ড আছে, তাতে রক্তের দাগ লেগে আছে। এখানের পুলিশেরা সেগুলো নিজেদের কাছে বাজেয়াপ্ত করেছে। আপনি আমাকে বলেছিলেন এই কদিনে কলকাতায় কোথাও কিছু সন্দেহজনক দেখতে পেলে আপনাকে জানাতে, তাই জানালাম। ফোনটা কাটার সঙ্গে সঙ্গে অর্ক চিৎকার করে বলল, ইন্দ্রনীল বাবু, শিগগির চলুন, বেশি সময় নেই আমাদের কাছে। গাড়ি বার করতে হবে, আমি একটা ইনফরমাল লাগিয়েছিলাম, খবর এসেছে। মানে আবার একটা খুন নাকি? সম্ভবত নন্দিনী দেবী। এবারে মনে হলো যেন ইন্দ্রনীল বাবুকে ধরে নিয়ে যেতে হবে, তার নিজে হেঁটে যাওয়ার সামর্থ্য নেই। তারপর ওরা পৌঁছলো প্রিন্সেপ ঘাট। ঘনায়মান সন্ধ্যার কুয়াশায় হুগলি নদীর জল তখন কৃষ্ণবর্ণ। আজ প্রশাসনের তরফে গঙ্গা আরতি বন্ধ করে দেয়া হয়েছে, কারণ জিনিসটা উদ্ধার হয়েছে ওখানেই। এমনিতে এই সময়টায় গঙ্গা আরতি দেখার জন্য প্রচুর মানুষের ভিড় থাকে।
তাই পুলিশ যথেষ্ট হিমশিম খাচ্ছে ভিড় সামলাতে। পুলিশ নন্দিনীর হেলমেট উদ্ধার করেছে ঘাটের সিঁড়ির ঠিক পাশ থেকে, একটা ভাঙা নৌকার নিচে। আদতে সেখানে গিয়ে হেলমেট পরীক্ষা করে দেখা গেল ভিতরে শুধু আইডি কার্ড নয়, কার্ডের ভিতরে লুকানো একটা ছেঁড়া কাগজের টুকরোয় অর্কের নাম ও ঠিকানা বাংলা হরফে লেখা রয়েছে। আর তাতে রক্তের দাগ তাজা নয়, কিন্তু স্পষ্ট। ইন্দ্রনীল বাবুর চোখের সংশয় দেখা দিল। আপনার নাম এখানে কেন এলো মিস্টার বন্দ্যোপাধ্যায়? আমাকে মাঠ ছাড়া করতে চাইছে কেউ। অর্ক ঘাটের পুরনো লোহার রেলিংয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে হঠাৎ নিচে নেমে গেল পাথরের সিঁড়ি বেয়ে। একটা বিশেষ পাথরের গায়ে সামান্য ভেজা জায়গায় আঙুল দিয়ে শ্যাওলার মতো আঁকা সেই সর্পচিহ্ন। কিন্তু এবার 7 বিন্দুর পরিবর্তে একটা বিন্দু সাপের মুখের ঠিক সামনে। ও মাই গড, শেষ পর্যায়ে সমর্পণ। আমাকে ফাঁদে ফেলার জন্য কেউ এমন করছে ইন্দ্রনীল বাবু। খুনি প্রচন্ড চালাক। আর ঠিক তখনই ইন্দ্রনীল বাবুর ফোনে অজ্ঞাত নম্বর থেকে একটা SMS এলো, নন্দিনী নিরাপদ, কিন্তু আপনারা যদি তদন্ত ইতিমধ্যেই বন্ধ না করেন সেই নিরাপদ থাকবে না। পুঁথির শেষ পাতাটি খোঁজুন, সত্যিটা অবশ্যই জানতে পারবেন। নাম্বারটা ট্র্যাকিংয়ে দেওয়া হলো বটে, তবে সেটা মেদিনীপুরের কারোর একজনের চুরি করা সিমের নাম্বার বলেই জানা গেল। নাম্বারটা হারিয়ে যাওয়ার পর অনেক পুরনো FIRও রেজিস্টার্ড রয়েছে। ইন্দ্রনীলের অফিসে সন্ধেবেলায় তখন তীব্র উত্তেজনা। অর্ক বলল, যে করেই হোক আমাদের তদন্তটা শেষ করতেই হবে। খুনি আমার পেছনে লাগছে, কারণ আমি প্যাটার্নটা ধরতে শুরু করেছি এবার। কিন্তু এইভাবে আমাকে জড়িয়ে তার কোন উদ্দেশ্যটা সফল হবে? আপনি কি কোনোভাবে 1946 সালের ওই গবেষকদের সঙ্গে সম্পর্কিত? অর্ক এমন অবস্থার মধ্যেও বেশ জোরে হেসে উঠল। আমার বয়স মেরে কেটে 32। 1946 সালে আমার বাবা মা আমার জন্মানোর পরিকল্পনাও করেননি। তাহলে আপনার পরিবার? ইন্দ্রনীল বাবু এবার জোর দিলেন। অর্ক চুপ হয়ে গেল এক মুহূর্তে, তারপর একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, পরিবার? আমার ঠাকুরদা 1946 সালে কলকাতায় ছিলেন। তিনি ওই সময়ে, আমি যতদূর জানি, একটা গোপন সংস্থার হয়ে কাজ করতেন ব্রিটিশদের বিরুদ্ধে। তার ডায়েরি লেখার বাতিক ছিল, আমি শুনেছি শৈশবে। আর আমার ঠাকুরদা 1947-এর শুরুতেই নাকি রহস্যজনকভাবে মারা যান। তার মৃত্যুকেও হৃদরোগ বলা হয়েছিল। একজন কনস্টেবল তড়িঘড়ি এসে রিপোর্ট দিল। স্যার, আমরা ভিকটিমদের ব্যাকগ্রাউন্ড চেক করেছি। পরেশবাবু, গিরিজা প্রসাদ, বিমলেন্দুবাবু তিনজনই 1970 দশকের একটি গোপন গবেষণা দলের সদস্য ছিলেন। এই দল রীতিমতো একটা কাল্ট ছিল। বাংলার নিষিদ্ধ সাহিত্য সংস্করণ কমিটি নাম নিয়ে এরা গোপনে একটা কাজ করত। গ্রুপটি প্রধান ছিলেন মৃণাল সেনগুপ্ত, আর সদস্য ছিলেন নন্দিনীর দাদুও। আর কিছু খবর? হ্যাঁ স্যার, নন্দিনী দেবী ল্যাপটপের লক খুলে IT ডিপার্টমেন্টের মাধ্যমে একটি চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ল্যাপটপের একটি গোপন ফোল্ডারে একটা স্ক্যান করা ফটো পাওয়া গেছে, যেটা 1975 সালে তোলা একটি গ্রুপ ফটো। সেই ফটোর মধ্যে 5 জন মানুষ তথা অল্প বয়সী মৃণাল, পরেশ, গিরিজাপ্রসাদ এবং বিমলেন্দুকে চেনা গেছে, কিন্তু আরেকজনের মুখ সেখান থেকে মুছে ফেলা হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং ভাবে নন্দিনী দেবীর ডায়েরিতে ওনারই হাতে লেখা একটি নোট থেকে জানা যায় ওই ব্যক্তি হচ্ছেন ডক্টর অমরনাথ বসু, অর্থাৎ নন্দিনী দেবীর দাদু। তিনি 1998 সালেই রহস্যজনক মৃত্যুবরণ করেন। কনস্টেবলের কথা শেষ হতে না হতেই কলকাতা শহর ভিজিয়ে বৃষ্টি নামল। এই অযাচিত বৃষ্টি, অযাচিত এই রহস্যময় কেসের মতোই যেন জটিল আর মায়াজালের কুহকে একেবারে মোড়া। অর্ক চেয়ার থেকে উঠে গিয়ে আনমনে জানলা দিয়ে বাইরে তাকালো, আর মুহূর্তেই ফুটপাতে একটা কালো ছাতা দেখা দিয়েই অদৃশ্য হয়ে গেল। ঝটপট দৌড়ে অর্ক তীরের মতো দুটো তলা পার করে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নেমেও কিছু দেখতে পেল না। পেছনে অবশ্য ছুটে এলেন ইন্দ্রনীল বাবু, সঙ্গে ওই কনস্টেবল, কিন্তু শুধু আশাই সার। থানার সিসি ক্যামেরা ঘেঁটে দেখা গেল ছায়ামূর্তির মতো একটা লোক আপাদ মস্তক রেনকোট আর মাথায় ছাতা নিয়ে এসে দাঁড়িয়ে আবার কোথায় একটা মিলিয়ে গেল। মুহূর্তে শুরু হয়ে গেল আশেপাশের সমস্ত জায়গায় খানা তল্লাশি এবং ক্যামেরার ফুটেজ চেক করা।
তখন রাত 1টা। কলেজ স্ট্রিটের বইপাড়ার বুকে জেগে উঠেছে এক অন্য কলকাতা। দিনের বইপাড়া রাতে অধিকার করে নিয়েছে ভিখিরি, টানা রিক্সাওয়ালা, চোর মস্তান, পাতাখোর আর পাইকিরি ডাবের ব্যবসায়ীরা। অর্ক পুঁথিরাম বুক স্টলের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। হঠাৎ ওর ফোনটা বাজলো। নন্দিনীর নাম্বার দেখে কলটা রিসিভ করতেই উল্টো দিক থেকে একটা পুরুষ কণ্ঠ শোনা গেল। মিস্টার বন্দ্যোপাধ্যায়, আপনি যদি চান নন্দিনী প্রাণে বেঁচে যাক তাহলে একা আসুন। কোথায় আসতে হবে? উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো অর্ক। উল্টো দিক থেকে সেই শীতল গলা আরও শীতল হয়ে শোনা গেল। প্রিন্সেপ ঘাটে, পুরনো টাইপ ফাউন্ডারির গুদামে, ঠিক 2টোর সময়। কাউকে জানাবেন না। এই নাম্বার ট্র্যাক করতে দিয়ে লাভ নেই। আপনারা টেকনোলজিতে এখনো অতটা অ্যাডভান্স হননি। পুলিশের কাছে কোনো রকম খবর গেলে বুঝতেই পারছেন কি হবে। আমার মনে হয় আপনি বুদ্ধিমান। আর হ্যাঁ, আসার সময় মোবাইলের লোকেশন অফ করে আসবেন এবং হাতে স্মার্ট ওয়াচ থাকলে অবশ্যই সেটা খুলে রাস্তায় ফেলে দেবেন আগেই। মোট কথা, এই জায়গার খবর কোনো রকম চালাকি করে কাউকে জানানোর চেষ্টা করবেন না। আপনার প্রতিটি গতিবিধি আমাদের নখদর্পণে। ফোনটা কেটে গেল। এদিক ওদিক দেখে একটা হলুদ ট্যাক্সিকে হাত দেখালো অর্ক। বুক পকেটের ভিতরে হাত চেপে লাইভ লোকেশন ট্র্যাকারটা অন করে অ্যাক্সেস ইন্দ্রনীল বাবুকে পাঠিয়ে ফোনটা সুইচ অফ করে হাত ঘড়িটা রাস্তায় ফেলে দিল। বৃষ্টিটা থেমে গিয়েছিল এতক্ষণ। ট্যাক্সিতে ওঠার সঙ্গে সঙ্গে আবার ঝেঁপে নামল। রাতের রাস্তায় হু হু করে ছুটল গাড়ি। ঘাটের পাশের পুরনো টাইপ ফাউন্ডারির গুদামটা ও বহুদিন দেখেছে। ট্যাক্সিকে ভাড়া মিটিয়ে বিদায় করে দেওয়ার পর রাস্তা পেরিয়ে উল্টো দিকের ফুটপাতের ওপর গিয়ে দাঁড়ালো। জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। দূরের কয়েকটা স্ট্রিট ল্যাম্পের হলুদ আভায় যেন আরো রহস্যময় মনে হচ্ছে। অর্ক সতর্ক হয়ে ভিতরে ঢুকল। এদিকে বন্দ্যোপাধ্যায়। কণ্ঠটা ভেসে এলো ভিতরের অন্ধকার একটা কোণ থেকে। সঙ্গে বিকট শব্দ করে দরজাটা বন্ধ হয়ে গেল। একটা 100 ওয়াটের বাতি জ্বলল বিশাল পরিত্যক্ত গুদাম ঘরটার ঠিক মাঝখানে। আর সেই আলোর রেখায় দেখা গেল নন্দিনীকে। মুখে টেপ লাগিয়ে চেয়ারে বাঁধা অবস্থায় বসিয়ে রেখেছে মেয়েটাকে। তার পাশে দাঁড়িয়ে একজন মানুষ, লম্বা, পাতলা, রোগা চেহারার এক প্রৌঢ়। মৃণাল বাবু? আমি তাহলে ঠিকই ধরেছিলাম। অর্কের কণ্ঠে বিস্মিত হওয়ার জায়গায় মৃণাল সেনগুপ্ত নিজেই হেসে বললেন, হ্যাঁ, আপনি বুদ্ধিমান লোক। বুঝে যাবেন যে সেটা আমিও জানতাম। আপনিই তো পুঁথির রক্ষক। রক্ষক না বন্দ্যোপাধ্যায়, আমি শুদ্ধি করছি নিজেকে। 1975 সালে আমরা যে পাপ করেছিলাম তার প্রায়শ্চিত্ত করছি। প্রায়শ্চিত্ত? এতগুলো খুন করে, একজন নির্দোষ মহিলাকে অপহরণ করে আপনি কোন পাপের প্রায়শ্চিত্ত করছেন? নন্দিনী দেবী অস্ফুট শব্দ করলেন। মৃণাল তার দিকে তাকিয়ে বললেন, তোমার দাদুও আমাদের দলে ছিলেন নন্দিনী, তিনিও দোষী। আমরা তখন প্যারানর্মাল কাল্ট, আত্মা ডাকা, থিওজফিক্যাল সোসাইটি, এই সমস্ত ব্যাপারে পাগল হয়ে গিয়েছিলাম। কিন্তু এই পুঁথি, তার মধ্যে ছিল আমাদের সবচেয়ে শক্তিশালী সম্পদ এবং রহস্যের সব থেকে নিগূঢ় এক মাধ্যম। জিনিসটার মধ্যে কি ছিল আমরা জানি না, কিন্তু ধীরে ধীরে এটা আমাদের মনের ভেতরের এক ধরনের হিংস্রতা জাগিয়ে তুলল। আমরা জানতে পেরেছিলাম এই পুঁথির মাধ্যমে নাকি প্রচুর পয়সা কামানো যায়, অমর হওয়া যায়, সিদ্ধি লাভ করতে পারলে প্রচুর আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী হওয়া যায়। সে যা ক্ষমতা, সেই ক্ষমতার বর্ণনা আপনাদের দিলেও আপনারা বুঝবেন না, তাই আপনাকে দেওয়া অনর্থক।
আমরা বাকিরা নিজেদের মতো পরিকল্পনা করছিলাম। অমরনাথ বুঝতে পেরে সে দল ছেড়ে পুলিশের কাছে সব ফাঁস করতে চাইল। তাই 1998 সালে তাকে আটকানোটা আমাদের কাছে বাধ্যতামূলক হয়ে পড়েছিল। তার মানে আপনি খুনগুলো করেছিলেন? না, কিন্তু আমি দেখেছি সব, আর চুপ থেকেছি। আর এখন সেই চুপ থাকার দায় মেটাচ্ছি। পরেশ, গিরিজা, বিমলেন্দু ওরা সবাই জানতো। ওরা চাইতো মঠের বর্ণনা অনুযায়ী একের পর এক নরবলি দিয়ে নিজেদের সাধনায় সিদ্ধ করতে। আমি বিশ্বাস করতাম না ওদের বুজরুকি। হঠাৎ কতগুলো পরপর বুলেটের আওয়াজে গুদাম ঘরটা কেঁপে উঠল। লোহার দরজাটা বিভৎস শব্দ করে ভেঙে ইন্দ্রনীল বাবু ও সাথে অস্ত্রধারী পুলিশের দল ভিতরে ঢুকে পড়ল। মৃণাল চমকে পিছনে ফিরলেন। সশস্ত্র বাহিনী অস্ত্র তাক করল কালপ্রেটের দিকে। ইস্পাতের মতো কঠিন গলায় ইন্দ্রনীল বাবু বললেন, মৃণাল সেনগুপ্ত কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন। আপনার পালাবার পথ বন্ধ। ইন্দ্রনীল বাবু, আমি জানতাম যে অর্কবাবু এমন কোনো নিশ্চয়ই ব্যবস্থা করবেন যার মাধ্যমে আপনারা এখানে এসে পড়বেন। শুধু এতটুকু বলি, আমার যাওয়ার সময় হয়ে গেছে। তবে আমি ছাড়াও দলের আরও একজন বেঁচে আছে, এবং সেই আসল অপরাধী। মৃণাল বাবু বাকি সকলের থেকে 10 হাত দূরত্বে দাঁড়িয়েছিলেন। হঠাৎ হাতের পুঁথিটা তিনি জোরে আছাড় মারলেন নিজের পায়ের কাছে। চিৎকার করে উঠল অর্ক, সাবধান, সবাই পালাও! কিন্তু সেই কথা শেষ হওয়ার আগেই একটা ভীষণ বিস্ফোরণ ঘটে গেল। ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে পড়ল মৃণাল বাবুর দেহ। বিস্ফোরণের অভিঘাত কাটিয়ে উঠে এদিক ওদিক তাকিয়ে অর্ক উদ্ধার করলো আগুনে ঝলসে যাওয়া একটা সবুজ পাথরের আংটি, আর ভিতরে লুকিয়ে আছে একটা ছোট্ট চিহ্ন, খুব সূক্ষ্মভাবে আঁকা সেই সর্পচিহ্ন। এই ঘটনার 3 দিন পর নন্দিনী দেবীর দমদমের ফ্ল্যাটে দুজন মহিলা পুলিশ কর্মীকে সঙ্গে নিয়ে অর্ক আর ইন্দ্রনীল বাবু গেলেন বেলা 9টা নাগাদ। নন্দিনী দেবীর স্বাভাবিকভাবে তখন ইউনিভার্সিটি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তাই যথেষ্ট বিরক্ত হলেন বোঝাই গেল। প্রথমেই অর্ক ক্ষমা চেয়ে নিয়ে বললেন, ক্ষমা করবেন নন্দিনী দেবী, আপনাকে বিরক্ত করতে আবার এসে পড়লাম। আমি জানি কদিন আপনার ওপর দিয়ে প্রচণ্ড স্ট্রেস গেছে, কিন্তু তার উপরেও আমাদের কিছু করার নেই, কারণ যে খুনগুলো এর আগে হয়েছে তার কিনারা যে এখনো হয়নি। তার জন্য আমি কি করতে পারি? নন্দিনী দেবীর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে প্রিন্ট আউট নেওয়া একটা ছবি টেবিলের উপর রাখলো অর্ক। 1975 সালের সেই গ্রুপ ছবি, ওনার ল্যাপটপ হ্যাক করে পাওয়া। এই মুছে দেওয়া লোকটা কে, আপনি বলতে পারবেন? বলার সঙ্গে সঙ্গে নন্দিনী দেবীর শান্ত মুখটা ভীষণভাবে ভয়ানক এবং হিংস্র হয়ে উঠল। আপনি কি প্রমাণ করতে চান? শুধুমাত্র এই প্রমাণটা আমাদের সামনে আনার জন্য একটা মানুষ নিজেকে সুইসাইড বোম দিয়ে উড়িয়ে দিয়েছে। বাকিটা আমরা জানি, তবু আপনার নিজের মুখ থেকে একবার শুনতে চাই। তাহলে শুনুন, উনি আমার দাদু, কিন্তু তাতে কি প্রমাণ হয়? না, প্রমাণ কিছু হয় না, শুধু এতটুকুই প্রমাণ হয় যে... কিন্তু কথাটা শেষ করার আগেই একটা তরকারি কাটার তীক্ষ্ণ ধারালো ছুরি ঝড়ের মতো উড়ে এলো অর্কুর দিকে। সেটা একেবারেই নিপুণ নিশানায় গলা দিয়ে ঢুকেই যাচ্ছিল। একটুর জন্য প্রাণে বেঁচে গেলেন অর্ক, কিন্তু ঠিক সেই মুহূর্তের মনোযোগের স্খলনটা কাজে লাগিয়ে নন্দিনী দেবী দৌড়ে গিয়ে অন্য একটা ঘরে গিয়ে দরজা বন্ধ করলেন, আর ভিতর থেকে ভেসে আসতে লাগলো এক সাক্ষাৎ পিশাচিনীর মতো কণ্ঠস্বর। সব মৃত্যু বিভ্রম, তারা কেউ আসলে মরেনি। মৃত্যু বলে এই দুনিয়াতে আসলেই কিচ্ছু নেই। অর্কর মুখে খেলে গেল এক মৃদু হাসি। ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইলেন ইন্দ্রনীল বাবু এবং বাকি দুজন মহিলা পুলিশ। ভিতর থেকে ক্রমাগতভাবে সেই পিশাচিনী গর্জন করে যেতে লাগলো। বিজ্ঞান বলে বিনাশ বলে কিচ্ছু নেই, শুধু রূপান্তর আছে। পাপ পুণ্য
সবকিছুর শুধু রূপান্তর আছে। তাহলে আপনি কি চান, আমাদের রূপান্তর হোক? অর্ক পা টিপে টিপে এগোতে লাগলো। আমি না চাইলেও হবে, এটাই প্রকৃতির নিয়ম। এবার সবাইকে চমকে দিয়ে অর্ক একটা প্রশ্ন করলো। আপনার নাম কি? ভিতর থেকে সবাইকে অবাক করে দিয়ে উত্তর এলো, আমার নাম ডক্টর অমরনাথ বসু। আমাকে মেরে ফেলেছিল ওই শয়তানগুলো, কিন্তু ওরা জানতো না আমি অমর। আর এখন এই অমরত্বর প্রমাণ পেয়েছে ওরা। ঠিক আছে অমরনাথবাবু, আপনি আমাদের সাথে সহযোগিতা করুন। আমরা আপনার সমস্ত মিসিং লিংক ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। কিছুক্ষণ নিস্তব্ধতার পর ধীরে ধীরে খুলে গেল বন্ধ ঘরের দরজা। এবারে ভেতর থেকে যিনি বেরিয়ে এলেন তাকে দেখলে কোনো রকমে একটু আগের দেখা সুন্দরী কলকাতা ইউনিভার্সিটির রিসার্চিস্ট নন্দিনী বসু বলে মনে হয় না। আগাগোড়া সাদা পাজামা পাঞ্জাবি পরা, মাথায় সাদা পরচুলা লাগানো এবং মুখে এক সুনিপুণ প্রস্থেটিক মাস্ক লাগানো এক লাঠি ধরা বৃদ্ধ ওদের সামনে এসে চোখে চোখ রেখে বললেন, আমি শুধু ক্ষমতাই চাই না, আমি ঈশ্বর হতে চাই। আমার জ্ঞানকে ওরা পাগল ভাবতে শুরু করলো। শেষ পর্যন্ত চাইলো পুঁথি ধ্বংস হোক বোকা সরকারের হাতে গিয়ে। কিন্তু পুঁথি আর আমি দুজনেই চিরন্তন। কিন্তু ওরা জানতো না যে ওদের মনের গভীরে আমি বসে আছি। তাহলে আপনি স্বীকার করলেন যে আপনি খুনি? খুনি? ইন্দ্রনীল বাবু, হ্যাঁ, আপনি কি বলছিলেন বলুন। আমি খুনি নই, আগেই বলেছি। আমি একজন বিজ্ঞানের সাধক আর একজন সুনিপুণ শিল্পী। আমি মৃত্যুর শিল্প তৈরি করি। তোমাদেরকেও আমি আমার শিল্পের অংশ করে নেব। এখন তোমার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। হয় আমার সঙ্গে এসো, নয় মৃণালের পথে যাও। নিজের আত্মহননের পথ নিজেই স্থির করে নাও। বলে সে হাততালি দিল। কিছুক্ষণের মধ্যেই তার দেহটা অদ্ভুতভাবে কাঁপতে শুরু করলো। চোখ দুটো দৃষ্টিহীন ফাঁকা হয়ে গেল, মুখ হয়ে গেল অভিব্যক্তিহীন। হিপনোটাইজড হয়ে জ্ঞান হারালেন মহিলা। অর্ক এগিয়ে এলো ধীরে ধীরে। ওর ইশারায় দুজন মহিলা পুলিশকর্মী এসে চেপে ধরলেন তাকে। ইন্দ্রনীল বাবু, পুলিশের সাথে সাথে ডাক্তারও লাগবে, খবর দিন। কিছুক্ষণের মধ্যেই বিখ্যাত মানসিক ডাক্তার AK রয় পুলিশের সাথে এসে ওর অচেতন দেহটা গাড়িতে তুললেন। দুই মাস পরের ঘটনা। এই ঘটনাকে লালবাজার নাম দিয়েছে দ্য ফরবিডেন পুঁথি কেস। তবে মামলা আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সাথে বন্ধ হয়ে গিয়েছে এই সম্পর্কিত পুরনো সমস্ত আর্কাইভ করা ফাইল। মৃণাল সেনগুপ্তের মৃত্যু অবসাদজনিত আত্মহত্যা হিসাবে চূড়ান্ত নির্ণয় পেয়েছে। বাকিদের খুনের দায়ে অভিযুক্ত হয়েছেন যিনি, তার নিজের পরিচয় তিনি নিজেই ভুলে গেছেন। একদিন সকালে অর্কর বাড়ির দরজায় একটা সাদা খাম আসে। ভেতরে কিছু গুরুত্বপূর্ণ ডাক্তারি তথ্য লেখা। ক্যালকাটা পাভলভ হসপিটালের 5 সদস্যের মেডিকেল বোর্ড জানিয়েছেন 2005 সালের সুইস ক্লিনিক থেকে এর আগেই রিপোর্ট করিয়েছিলেন নন্দিনী দেবীর মা বাবা। তখনই ধরা পড়ে গিয়েছিল অ্যাডভান্স স্টেজ ফ্রন্ট টেম্পোরাল ডিমেনশিয়া, যার ফল মারাত্মক হ্যালুসিনেশন এবং মেগালোম্যানিয়া, অর্থাৎ এমন একটি মানসিক অবস্থা বা ব্যাধি যেখানে ব্যক্তি নিজের ক্ষমতা বা বুদ্ধিমত্তা সমস্ত সম্পর্কে চরম অযৌক্তিক ভ্রান্ত বিশ্বাস পোষণ করে, কিন্তু সঙ্গে থাকে জিনিয়াস লেভেলের IQ ইন্ট্যাক্ট। 2005 সালে ডিমেনশিয়ার রিপোর্ট আসার পর হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যান ওর মা বাবা। নন্দিনী দেবী কিছুদিনের মধ্যেই সেই সময় বিদেশ চলে যান। এখানে ওদের পরিচিত বিশেষ কেউ ছিল না, তাই পুরো ব্যাপারটাই ধামাচাপা পড়ে যায় একরকম। রিপোর্টটা পড়তে পড়তেই ইন্দ্রনীল বাবু আসেন ওর কাছে, হেসে বলেন, বুঝলে অর্ক, তোমার সাথে আমার পেশাগতভাবে যাই সম্পর্ক থাকুক না কেন, তবে এই কাজটা করতে করতে এটা তো মানবেই যে আমাদের সম্পর্কটা একটা বিশেষ জায়গায় চলে গেছে। তবে কিছুতেই বুঝতে পারছি না, বুঝলে তো,
2 কাপ কফি বানিয়ে একটা নিজে আর অপরটা ইন্দ্রনীল বাবুকে দিয়ে গুছিয়ে বসে অর্ক। কি মানতে পারছেন না আপনি? এতগুলো খুনের আসামি শাস্তি পাবে না? গরম গরম কফির কাপে চুমুক দিতে দিতে তাকের উপর সাজিয়ে রাখা ওর নিজেরই একটা বইয়ের দিকে চোখ চলে যায় অর্কর। গোয়েন্দা পিঠ লালবাজার। কি যেন ভেবেও বলে, আচ্ছা, মৃণালবাবুর বাড়ি সার্চ করে কি কি জিনিস পাওয়া গিয়েছিল? এই তো তুমি তো সবই জানো, ওই পুরনো বই আর কাপড় জামা কিছু। আর বিশেষ কিছু? একটু মাথা চুলকে ইন্দ্রনীল বাবু বললেন, বিশেষ কিছু জানি না, তবে একটা জিনিস আমার আশ্চর্য লেগেছে। কি জিনিস ইন্দ্রনীলবাবু? মৃণালবাবু ছিলেন অবিবাহিত পুরুষ, কিন্তু ওর ঘরের একটা লকার থেকে একটা সেট লাল শাড়ি পাওয়া গেছে। আর শুধু তাই নয়, কাকতালীয়ভাবে কি কাকতালীয়ভাবে? কাকতালীয়ভাবে ঠিক ওই রকমের শাড়ি 2003-4 সালের দিকে সুইডেনে থাকার সময় নন্দিনী দেবীর মায়ের পরনে দেখা গেছে। তুমি তো জানো যে ওখান থেকে রিপোর্টের সাথে সাথে ওই ছবিটাও পাঠিয়েছিল। কি বলছেন কি? কাপড়টা কোথায়? চেয়ার ছেড়ে তড়াং করে লাফিয়ে ওঠে অর্ক। কাপড় তো আছে, স্যাম্পল হিসেবে জমা করা আছে। চাইলে পাওয়া যাবে? হ্যাঁ, কিন্তু কেন? আজ বিকালে ডগ স্কোয়াড রেডি করুন। হঠাৎ করে কি এমন হলো? যেটা বলছি সেটা করুন, জুড়ে যাবে। পুরো লাইনের মাঝখানে কাটা তারটা ঠিক জুড়ে যাবে এবার। ইন্দ্রনীল বাবু অবাক হলেও এই কদিনে অর্কর উপরে ওনার একটা অগাধ বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছিল। সেখান থেকেই নিজের সোর্স লাগিয়ে সেদিন সন্ধ্যার একটু আগেই লালবাজারের ডগ স্কোয়াড নিয়ে অর্ককে নিয়ে ইন্দ্রনীল বাবু যান আবারও নন্দিনী দেবীর ফ্ল্যাটে। কুকুরকে ক্লু হিসাবে দেওয়া হয় মৃণাল বাবুর বাড়িতে পাওয়া সেই রহস্যজনক শাড়িখানা। ফ্ল্যাটে ঢোকার সঙ্গে সঙ্গেই 2টো ল্যাব্রাডর ও একটা অ্যালসেশিয়ান পাগলের মতো ছুটতে থাকে রান্নাঘরের দিকে, এবং রান্নাঘরে গিয়ে মেঝের উপরে তারা বারবার নখ দিয়ে আঁচড়াতে থাকে। অর্ক বলে, ফ্লোরটা খোঁড়ার ব্যবস্থা করুন আর মালিকের সন্ধান করুন। প্রায় 3 ঘন্টা খোঁড়ার পর রান্নাঘরের মেঝে থেকে বেরোয় 2টো কঙ্কালের অবশেষ। মালিকের সন্ধান করে জানা যায় 2000 সালের তৈরি এই ফ্ল্যাট বাড়ির প্রথম মালিক ছিল নন্দিনী দেবীর বাবা এবং নন্দিনী দেবী নিজে। তারপর 2005 সালের পর রহস্যজনকভাবে হাত ফেরি হয়ে ফ্ল্যাটটা চলে যায় বর্তমান মালিক নন্দ কিশোর বাবুর কাছে। সেদিন ভোররাতে পাভলভ হাসপাতালের মহিলা ওয়ার্ডের একটা বিশেষভাবে নিরাপদ কক্ষের বাইরের হল ঘরে অর্ক এবং ইন্দ্রনীল বাবু দরজার কাছে চোখ লাগিয়ে দাঁড়িয়েছিলেন প্রায় 1 ঘন্টা। অবশেষে ডাক্তার A.K. রায় বাইরে এসে দীর্ঘশ্বাস ফেললেন। কি বুঝলেন ডাক্তারবাবু? এটা কি? শেষ করতে পারলেন না অভিজ্ঞ ডাক্তার। আপনি দয়া করে পুরোটা গুছিয়ে বলুন। অর্কর অনুরোধে ডাক্তার নিজেকে খানিকটা প্রস্তুত করে নিয়ে বলতে শুরু করলেন। এই কেসটা অনেকটা মাস হিস্টেরিয়ার মতো মনে হলেও আসলে কিন্তু তা নয়। আপনারা যা ভেবেছিলেন একদম ঠিক। এই পরিবারের সাথে বহুদিন ধরে মৃণালবাবুর যোগাযোগ ছিল। মানসিক কারণেই ধরা যেতে পারে নন্দিনী দেবীর ওর বাবা মাকে খুনের ব্যাপারটা জানতো মৃণালবাবু, এবং ভবিষ্যতে ওকে বাগে পেয়ে ভাসানোর পুরো রাস্তা পর্যন্ত সাজিয়ে রেখেছিল। কিন্তু তারপর ওই মানসিক ব্যাধিটার সাথে সাথে আরও 2টো ব্যাধি মহিলার মস্তিষ্কে আঘাত করে। একটা হচ্ছে ওসিডি আর আরেকটা হচ্ছে স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার। অর্থাৎ উনি যে বিষয়টার প্রতি বেশি ডুবে থাকতেন, অর্থাৎ ওনার দাদু, এবং ওর রিসার্চের মাঝে মাঝে নন্দিনী নিজেই হয়ে উঠত ওর দাদু। আপনারা ওই অবস্থাতেই ওকে গ্রেপ্তার করেছিলেন, আর এই পুরো ব্যাপারটা ওর কালেকটিভ সাবকনসিয়াসে ছড়িয়ে পড়েছে। এখন ওর সাথে কি কথা হলো? কোনো রকম ভাবে সাজা দেওয়া যাবে না? ইন্দ্রনীল বাবুর এই কথাতে হেসে ফেললেন ডাক্তার। তারপর উত্তর দিলেন, আমি বুঝতে পারছি আপনি আইনের রক্ষক, আপনার হাতে দোষীকে সাজা দেওয়ানোটা আপনার একান্ত দায়িত্ব। কিন্তু সমস্ত সাজা কি আইন দিতে পারে? ওর সাজা ওকে ওর নিয়তি দিচ্ছে। নন্দিনী দেবীর বয়স এখন 36 বছর। বাকি জীবনটা ওকে ওই মানসিক কারাগারে এবং ওর নরক যন্ত্রণার স্মৃতির মধ্যে বন্দি করে কাটতে হবে। এটাই বা কম কিসের যন্ত্রণা? তবে ও স্বীকার করেছে ওর বাবা মাকে খুনের কথাটা। ওই পুঁতি আর ওর দাদুকে নিয়ে এত বেশি অবসেসড হয়ে পড়েছিল যে ওকে যখন ওর বাবা মা এই বিষয়গুলো থেকে একরকম জোর করে দূরে সরাতে চেয়েছিল, তখন বুঝতেই পারছেন। এই ঘটনার এখানেই সমাপ্তি ঘটতে পারত, অন্তত ঘটেই গিয়েছিল। কিন্তু ওই যে
সত্যি ঘটনা কখনো কখনো বানানো সাহিত্যের রোমহর্ষক থ্রিলারকেও হার মানিয়ে দেয়। ঘটনাটা প্রচার হওয়ার পর একটা বিখ্যাত আন্তর্জাতিক ক্রাইম ম্যাগাজিনের জন্য পুরো ঘটনাটা বর্ণনা করে একটি প্রতিবেদন লেখার সময় অর্ক বর্ণনা করছিল কিভাবে নন্দিনী দেবী প্রথমে এই প্রত্যেকটা খুন হওয়া ব্যক্তি যারা অতীতে ওর দাদুকে খুন করেছিল তাদের সাথে বহু বছর ধরে পুঁথিটা নিয়ে রিসার্চের সূত্রে গভীর সম্পর্ক গড়ে তোলে। বহু বছর সম্পর্ক গড়ে তোলার কারণ ছিল যাতে ওকে কেউ সন্দেহ না করে। হুট করে এমন কিছু একটা করলে সন্দেহ হওয়া খুব স্বাভাবিক। তারপর তাদের উপর একে একে নেমে আসতে থাকে মৃত্যুর অমোঘ খাড়া, তাও ওই পুঁথির নিয়মের আড়ালে। আর শেষ পর্যন্ত খুনি নিজে থানা পর্যন্ত পৌঁছে যায়, কারণ হয়তো সে ভেবেছিল সে রাতের আড়ালে খুন করবে, আবার দিনের আলোয় পুলিশকে সহযোগিতা করার অজুহাতে একটা সামাজিক স্বীকৃতি বাগিয়ে সারা জীবনের জন্য নিজের ক্রাইম রেকর্ডকে হোয়াইট ওয়াশ করে ফেলবে। কিন্তু পাকে চক্রে মৃণাল বাবুর এই ঘটনার সাথে জড়িয়ে যাওয়াটা ঘটনার মোড় ঘুরিয়ে দিল। লেখাটা শেষ করে খামের সবে ভরতে যাবে এমন সময় দরজার বেল বাজে। দরজা খুলতেই পোস্টম্যান একটা খামে ভরা চিঠি ওর হাতে দিয়ে চলে যায়। খামটা খুলতে দেখা যায় ঝকঝকে হস্তাক্ষরে লেখা একটা পত্র। প্রিয় অর্ক, তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আমি ভয় পাইনি, তুমি আমায় মুক্তি দিয়েছ। তোমার বুদ্ধির প্রশংসা না করে আমি পারলাম না, সেজন্যই তোমার হাতে পরোয়ানা দিয়ে যাচ্ছি। আমি জানি যারা ন্যায়ের অন্বেষণ করে তারা খুনিদের ঘৃণা করে মনে প্রাণে। তবে শুনেছি তেমন বুদ্ধিমান ক্রিমিনাল হলে তাদের নাকি সমীহ করে। যাই হোক, আমাকে সমীহ করার দরকার নেই। কতগুলো কথা তোমাকে বলে যাই। প্রথম কথা হচ্ছে, বর্তমানে আমি কোনো মানসিক ব্যাধির শিকার নই। বহু বছর আমার পরিবার মানসিক স্বাস্থ্য নামক পেশাটার সাথে যুক্ত থাকার ফলে, এবং নিজের তারিফ করেই বলছি, আমি নিজেও একজন বুদ্ধিমান বিজ্ঞানের সাধিকা হওয়ার ফলে তোমাদের ডাক্তারদের বোকা বানাতে আমার বিশেষ অসুবিধা হয়নি। এখন বোকার মতো জিজ্ঞেস করো না যে কিভাবে করেছি। এই দেশে বহু সাধু সন্ত শুধু নয়, উচ্চপদস্থ র বা আইবির এজেন্টরাও এমন বহু টেকনিক জানে যাতে তারা লাই ডিটেক্টর পলিগ্রাফ টেস্টেও সাফল্যের সাথে মিথ্যে বলে আসতে পারে। আমিও তেমনি ব্যবহার করেছি, কারণ আমি চাইনি আমাকে আইন শাস্তি দিক। নিজের শাস্তির বিধান নিজেই করে গেলাম। যতক্ষণে তুমি চিঠিটা পাবে ততক্ষণে আমি রবীন্দ্রনাথের কবিতা আওড়াতে আওড়াতে আমি মৃত্যুর চেয়ে বড় সেটা প্রমাণ করে তোমাদের খাতায় কাগজে অমরত্ব লাভের পথ সুগম করে বহুদূর পাড়ি দিয়ে ফেলেছি। সুতরাং অনেক তো ধরাধরি খেলা হলো, বরং এর বেশি ক্রেডিটটা আমি নিজেই নেব। আমি যদি নিজে ধরা না দিতাম তাহলে হয়তো তোমরা আমাকে ধরতেও পারতে না। আর মৃণাল বাবু যাতে কোনো রকম একটা কাণ্ড করেন তার জন্য তাকে ভয় দেখিয়ে এসেছিলাম। আমি নিজে একদিন ওর বাড়িতে গিয়েছিলাম, সেজন্যই আমার হেলমেটে আমি ক্লু ছেড়ে এসেছিলাম তোমাদের জন্য। এতগুলো যখন সাহায্য করেছি তখন ক্রেডিট তো নিয়ে যাবই। যাই হোক, ভালো থেকো, বিদায়। পোস্টমর্টমের পরদিন সন্ধ্যায় দেহের দাহ কাজের সময় ইন্দ্রনীল বাবু অর্কর কানে কানে প্রশ্নটা করলেন। ভাই, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, বলুন না। ভদ্র মহিলা মারলেন কি করে? ডাক্তার A.K. রায়কে। আর দেখেছেন আমাদের সাথে সেদিনের সাক্ষাতের পর সরকারিভাবে উনি ব্যাঙ্গালোর চলে গেছেন, তাই তো? ব্যাপারটার বীজ ওখানেই লুকিয়ে আছে। মানে A.K. রায়? পরেশবাবুর পুরো নাম কি ছিল? পরেশনাথ রায়। তার কোনো অবৈধ পুত্র ছিল কিনা একবার খোঁজ নিয়ে দেখুন তো। বিয়ে করেননি মানেই যে অন্য দিক থেকে সনত কুমার হবেন এমন তো কোনো কথা নেই। যদিও
ওর পেছনে আপনার আর এগিয়ে বিশেষ লাভ হবে না, তার কারণ ওর হাত অনেক ওপরে। আর তাছাড়া কি দরকার বলুন? আপনি তো চেয়েছিলেন যে ভদ্রমহিলা শাস্তি হোক, তাহলে এবার খুশি তো? এই শেষ প্রশ্নটার উত্তর দিতে পারেননি ইন্দ্রনীলবাবু। ওনার খোলা মুখটা খোলাই থেকে গিয়েছিল শেষ পর্যন্ত। কখনকার কোন বাকি থাকা হিসাব কোথা থেকে গিয়ে কোথায় মেলে তার সন্ধান কে দিতে পারে? যেমন আমরা কোনোদিনই এই প্রশ্নের উত্তর পাব না যে এ কে রায় কেন নন্দিনী দেবীকে মরতে সাহায্য করলেন। এমন বহু অমীমাংসিত প্রশ্নের উত্তর বাকি থেকে যায় বলেই তো জীবনটা আরো বেশি রহস্যজনক হয়ে ওঠে। যাই হোক, আমাদের গল্পের নোটে গাছটা এখানেই মুড়লো। কেমন লাগলো গল্পটি জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে অনলি অন থ্রিলার বাংলা স্টোরিতে। শুভরাত্রি, ধন্যবাদ, নমস্কার। আপনারা এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ অধিকারীর কলমে দ্য ফরবিডেন পুঁথি কেস। গল্পে কথকের ভূমিকায় ছিলাম আমি। অন্যান্য চরিত্রে রৌনক, সৌরভ রায়, বর্ষা, তনয় এবং দিব্যেন্দু। আবহ নির্মাণে দেবদত্ত এবং থাম্বনেল আর্টিস্ট দেবদত্ত। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনার মূল্যবান মতামত অতি অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকবেন। ফিরছি নিয়ে আরও নতুন গল্প খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ধন্যবাদ, বিদায়, নমস্কার।